নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্পম্যান। এতদিন এই চ্যানেলে আপনারা কেবল আমার লেখা গল্পই শুনেছেন, কিন্তু আমাদের অনেক শ্রোতা বন্ধুরা বহুবার তাদের নিজেদের গল্প আমায় পাঠাতে চেয়েছেন এবং অনেকে সরাসরি নিজেদের লেখা আমাকে পাঠিয়েওছেন তা অডিওয়ে রূপান্তরিত করে চ্যানেলে শোনানোর জন্য। বহু কারণবশত তা করে ওঠা হয়নি, তাই বারংবার তাদের আমায় অনিচ্ছা সত্ত্বেও ফিরিয়ে দিতে হয়েছে। কিন্তু মনের মধ্যে সবসময়ই বিষয়টা নিয়ে একটা খারাপ লাগা কাজ করত। আমার এখনো বারবার মনে পড়ে, প্রথম দিকে আমার লেখা গল্প আমি প্রকাশ করার চেষ্টা করেছি নানান রকম ভাবে, বেশ কিছু প্রকাশকের সাথেও কথা বলেছি, কিন্তু জুৎসই প্রত্যুত্তর কখনোই পাইনি। আসলে নতুন লেখক লেখিকাদের তেমনভাবে কেউ পাত্তা দেয় না, তাহলে তারা যাবে কোথায় বলুন তো? যারা লিখতে ভালোবাসে তাদের কাছে লেখাটা শ্বাস প্রশ্বাসের মতো। কেবল একটু জায়গা না পেয়ে তারা যদি শ্বাস নেওয়াই বন্ধ করে দেয়, তবে যে মৃত্যু অবধারিত, তাই না? মৃত্যুটা হয় লেখকের সত্তার, মানুষটা ভেতরে ভেতরে দুমড়ে যায়। তাই মৃত্যু আর নয়, এই খারাপ লাগা আর বইতে পারলাম না। যারা যারা তাদের নিজেদের লেখা আমায় পাঠাতে চান, তারা এখনই নিজের মোবাইলে বাংলা হরফে গল্প লিখে আমায় পাঠিয়ে দিন golpoman@gmail.com এই জিমেল আইডিতে। চেষ্টা করবেন গল্পটি যেন কমপক্ষে 3000 শব্দের হয়। ডেসক্রিপশন বক্সে গল্পম্যানের ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া আছে, সেখানেও আমায় মেসেজ করতে পারেন। তবে কেবল একটা কথা লেখক লেখিকাদের জন্য, তা হলো যে গল্পটি আপনি লিখবেন তা যেন ভৌতিক বা তন্ত্রভিত্তিক ধরনের হয়, এবং সংলাপ যদি থাকে তবে তা পুরুষ চরিত্রের হতে হবে। গল্পে আপনারা নারী চরিত্রের উল্লেখ অবশ্যই করতে পারেন, কিন্তু তাদের কোনো সংলাপ বা ডায়লগ রাখলে চলবে না। সমস্ত ডায়লগ যেন পুরুষ কণ্ঠের হয় বা পুরুষ চরিত্রের হয়। তবে আর দেরি কেন, এখনই পাঠিয়ে দিন। আমি সব ধরনের ভৌতিক ও তন্ত্রভিত্তিক লেখা নেব এবং তা অডিও রূপান্তর করে আপনাদের উপহার দেব। আমরা আজ যে গল্পটা শুনতে চলেছি তার লেখিকা হলেন উপাসনা রায় চট্টোপাধ্যায়। ইনি একজন অভিজ্ঞ লেখিকা, আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। গল্পম্যানের তরফ থেকে তার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বহু বছর আগের থেকেই ভৌতিক গল্পে চিরাচরিত একটা বিষয় আমরা দেখে আসছি। হ্যারিকেন বা লণ্ঠনের কাঁচা আলোয় বসে গা ছমছমে ভূতের গল্পের আসর, তাতে উপস্থিত একাধিক মানুষ। তারা একে একে বর্ণনা করছেন তাদের জীবনে ঘটা একটি করে ভৌতিক ঘটনা। এ যেন একদম লোডশেডিং হওয়ার পর মোমবাতির আলোয় জমে যাওয়া ভুতুড়ে গল্পের আসর, অথবা গ্রাম্য এক চালার নিচে বসে তেলে ভাজা খেতে খেতে অবিরাম ভৌতিক আলোচনার মতো। যাই হোক, অনেক কথা হলো, এইবার গল্পটা শুরু করা যাক। গল্পটি প্রয়োজনে কিছু জায়গায় আমি নিজের মতো একটু আধটু লিখে নিয়েছি, কিন্তু গল্পের মূল লেখক আমি নই। চলুন তবে আর কথা না বাড়িয়ে গল্পটি শুনে নেওয়া যাক। দিনটা ছিল অমাবস্যা। রোজকার মতো সেদিনও আড্ডা জমে উঠেছে গাঁয়ের এক চালার নিচে। এক চালা বললে গাঁয়ের সবাই এক নামে এই স্থানটিকেই চেনে। এই এক চালাটি আগে ছিল বিলু ময়রা নামে একজনের।
আর এই একচালার তলায় সে নিত্যদিন নিজের বানানো মিষ্টির পসরা সাজিয়ে বসত। কিন্তু সে দেহ রেখেছে আজ বেশ কয়েক বছর হলো। তবে এ জায়গাটি এমনই রয়ে গেছে। সেখানে এখন গাঁয়ের লোকজনেরা বসে গল্পগুজব করে সময় কাটায়। দিব্যি বসার মতো জায়গা বটে একটা। পথের থেকে একটু তফাতে একটা বট গাছের তলায় এই একচালা। সন্ধ্যের পর থেকে প্রায় নিয়মিত কিছু মানুষের আগমন ঘটে এখানে। তাদের মধ্যে একজন হল হরকান্ত গাঙ্গুলি। বয়স প্রায় 60, নাদুস নদুস চেহারা, মুখে প্রায় সর্বক্ষণ পান থাকে তার। মাথা জোড়া চকচকে টাক ও ঝাঁকড়া গোঁফ। 50 বছর বয়স অবধি কলকাতা শহরে থেকে হোমিওপ্যাথির ডাক্তারি করেছেন। তবে ওষুধ সে এখনো দেয়। আসলে জীবনের শেষ সময়টুকু সে আর শহরে কাটাতে চায়নি। তার পৈতৃক বাড়ি এই গ্রামে। শহরে রোজগার যা করেছেন তাতে তার দিব্যি চলে যাবে। তাছাড়া পৈতৃক সম্পত্তিও কিছু কম নেই। তাই নিজের জন্মভিটায় ফিরে আসেন তিনি। বাড়ির পেছন দিকের জমিটায় একটা ঘর বানিয়ে সেখানে বসেই ওষুধ দেন। এরপর হলো ভোলানাথ গোসাই। বয়স ওই 40-45, ছিপছিপে ফর্সা চেহারা। ইনি মূলত সঙ্গীত অনুরাগী। গাঁয়ের স্কুলে প্রতি সোমবার ছুটির পরে ছাত্রছাত্রীদের তিনি গান শেখান। তৃতীয় জনটি হল শিবু গুনিন। বয়স ওই 60 হবে। লম্বা রোগা চেহারা, কপালে সর্বদা একটি সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষ মালা। সে হল একজন মাতৃ সাধক। গাঁয়ের লোকজনেরা বিপদে পড়ে তার দ্বারস্থ হলে তাদের যথাসাধ্য সাহায্য করেন। তন্ত্রমন্ত্র, পূজা পাঠ এসব নিয়েই থাকেন তিনি। যাদের কথা বললাম এই 3 জন প্রায় প্রতিদিন সন্ধেতে এই একচালার তলায় জড়ো হয়। চলে তামাক সেবন, তেলে ভাজা ও নানান রকম গল্প ও আড্ডা। মাঝে মধ্যে আরো কিছু লোকজনকে এখানে আসতে দেখা যায়। সবই গাঁয়ের চেনা জানা মানুষ। আজ তারা 3 জন ছাড়া আর কেউ আসেনি। এই লণ্ঠনের আলোয় জুৎসই পরিবেশটা অবশ্য আপনা আপনি অনায়াসেই তৈরি হয়ে যায়। সাথে রয়েছে ডোবা তেলে মচমচে করে ভাজা বেগুনি আর লঙ্কার চপ। খেতে খেতে তারা এটা সেটা অনেক কথাই বলছিল। তারপর হঠাৎ করে শিবু গুনিন একটা কুয়োর কথা বলল। একটা বাড়ির বাস্তু ভিটেতে কি এক দোষ কাটাতে গিয়েছিল সে। ভিটেতে সমস্যা ছিল একটা কুয়ো নিয়ে। সেই কুয়োর জলই পানীয় রূপে ব্যবহার করে তারা। সে তো আর ইচ্ছে করলে বুঝিয়ে দেওয়া চলে না। শেষমেশ কি এক জটিল পূজাবিধি সম্পন্ন করে দোষ কাটাতে হয় শিবু গুনিনকে। সেই আলোচনাই হচ্ছিল। এইবার হরকান্ত গাঙ্গুলি অর্থাৎ কবরেজ মশাই বলে উঠলেন, এই কুয়োর কথা বলছি একটা ঘটনা মনে পড়ে গেল জানো। ঘটনাটি ঘটেছিল আমার এক ভাগ্নের সাথে। তার নাম সুমিতাভ। এই সুমিতাভরা তখন চাঁদগঞ্জ গাঁয়ে সাহেবদের বানানো যে একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে সেখানকার ছাত্র। হোস্টেলে থেকে পড়াশোনা করতো তারা। তখন কচি বয়স, রক্ত গরম টকবক করে ফুটছে একেবারে। পরাণে ভয় ডর বলে জিনিসটা তেমন নেই মোটেই। তা একবার কলেজ ছুটি পড়ার আগে সুমিতাভ এবং তার কয়েকজন বন্ধু মিলে নিয়ে ফেলল এক হঠকারী সিদ্ধান্ত বুঝলে। তারা ঠিক করলো যে ছুটি ঘোষণার পরে সমস্ত হোস্টেলবাসী তল্পা গুটিয়ে বাড়ি চলে যাবার পর তারা 4 জন মিলে হোস্টেলে একটা রাত বেশি কাটিয়ে তবে বাড়ি ফিরবে। আসলে
এই বয়সের ছেলে মেয়েদের মধ্যেই ওই ওই যাকে বলে ওই অ্যাডভেঞ্চার গো, ওই অ্যাডভেঞ্চারের প্রতি একটা বিশেষ রকমের ভালোবাসা যে থাকবে তা খুবই স্বাভাবিক জিনিস। কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা অন্য জায়গায়। একটা রাত শুধুমাত্র 4জন মিলে ফাঁকা ধুধু হোস্টেলে থাকবে, এটা জানতে পারলি ওই হেড স্যার মোটেই মানতে চাইবে না, বোঝই তো। বরং বকা ছকা দিয়ে তাদের বাড়ি পাঠাবেন। তাই অনুমতি মেলার প্রশ্নই ওঠে না। কিন্তু ওই ব্যাটা অ্যাডভেঞ্চার, ওই নেশা হলো অতি নেশা। ওই 4টিতে মিলে অনেক বুদ্ধি খরচ করে মতলব মেটে গল্প বানিয়ে তারপরে হেড স্যারকে বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে অবশেষে অনুমতি আদায় করে ফেলল। তারা এমন গপ্প ফাঁদলো যে নিম পাতা গেলা মুখ করে হেড স্যার গজগজ করতে কোনো মতে রাজি হলেন। তারা কি গল্প ফেঁদিছিল সে অন্যদিন বলবো কোন, সে বড় রগরের কথা, বুঝলে না। কিন্তু এই দিকে হেড স্যার অনুমতি দিলেও হোস্টেল সুপার একটা কাগজে বড় বড় করে লিখিয়ে তাদের দিয়ে সই করিয়ে নিলেন যে গোটা রাত এই ফাঁকা হোস্টেলে কাটাতে গিয়ে যদি কোনো বিপদ আপদে তারা পড়ে, তবে সে দায় কলেজ বা হোস্টেল কর্তৃপক্ষ কারুর ওপর কোনোভাবেই বর্তাবে না। তখন যুদ্ধ জেতার আনন্দে অতীব প্রফুল্ল মনে ওই বাহাদুরি করে সই করে দিলেও নিস্তব্ধ রাত্রে এই ফাঁকা হোস্টেলে সম্পূর্ণ অকারণে থেকে যাওয়াটা যে কতখানি মূর্খামি হয়েছে তা তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল 4 বন্ধু অর্থাৎ দেবায়ন, ভাগ্নে সুমিতাভ, প্রবাল আর রাজস্বী। তারা এই ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের ছাত্র। সেদিন থেকেই হোস্টেলে গরমের ছুটি পড়িছে। বাকি সবাই বিকেলের পর যে যার বাড়ি চলে গিয়েছে। তারা 4জন তো ঠিকই করে রেখেছে যে আগামীকাল যাবে। প্রতিবার ছুটির পর তাদের কলেজের কেয়ারটেকর কার্তিক কাকা ছুটি চলাকালীনও হোস্টেলে এসে সব কিছু দেখে যান। যেদিন ছুটি পড়ে সেদিন হোস্টেল ফাঁকা হতে বিকেল গড়িয়ে যায়। কতজন ছাত্র গুছিয়ে গাছিয়ে বেরোবে, দেরি তো একটু হবেই। সকলে বেরিয়ে যাওয়ার পর সব দিক ডেকে সমস্ত দরজা জানলা বন্ধ করে পাম্পের ঘরে তালা দিয়ে মেন সুইচ নামিয়ে দিয়ে তবে কার্তিক কাকা যেতে পারেন। তবে প্রতি সপ্তাহে একবার করে এসে সব দিক ডেকে শুনে যান। কলেজের পিছনে একটা ছোট ঘর আছে, তাতেই রান্নার ঠাকুর আর কার্তিক কাকা থাকেন। হোস্টেল তো আর বেশি দিন খালি রাখা চলে না, তাই না? তাই কার্তিক কাকাকে আসতেই হয়। তা যাওয়ার আগে পই পই করে বারণ করেছিলেন কার্তিক কাকাও। বলেছিলেন, এক রাত থাকা তোমাদের কোনো দরকার নেই বাপু। ওই ঠাকুরের অভ্যেস আছে, প্রতিবারই তো একাই একটা রাত থেকে তারপরের দিন সকালে যায়। হোস্টেলে বিজলি বাতি থাকবে নে, বিকেলের পর পাম্পের ঘর বন্ধ হয়ে গিয়েছে গিয়ে। রাত্রিরে জলের অসুবিধে তো আছেই, তারপর ধরো হোস্টেলের বেশিরভাগ বাথরুমগুলোতে তালা পড়ে গিয়েছে। সেটা অবশ্য খুব একটা বড় সমস্যা নয়, শুধু তোমাদের জন্য যদি একটা বাথরুম খুলে রেখে যাই। আরে জল তো পাওয়া সমস্যা, আর তাছাড়া রাতে খাবেই বা কি? কি ভূত যে চাবে তোমাদের মাথায়, আমি কিছু বুঝি নে বাপু। 4 বন্ধু অবশ্য কার্তিক কাকার কোনো কথাই কানে তোলেনি। পরে ঠাকুরও কাঁচু মাচু মুখে বলেন, কেয়ারটেকার বাবু তো দুপুরের রান্না খাবার পার চুকিয়ে চলে গেছে, ভাড়া ঘরেও তালা পড়ে গিয়েছে। রাতের বেলায় তোমাদের কি খেতে দেবো? সুমিতাভ পাল্টা প্রশ্ন করে, আচ্ছা কাকা,
কোনো ব্যবস্থায় যখন নেই বলছো, তুমি তাহলে রাত্রে এখানে থাকবে কি করে? ঠাকুর অধীর হয়ে বলেছিলেন, আমি আজ রাতের মতো বড় একটা বোতল জল আর ওই দুপুরে রান্না হওয়ার পর খাবারটুকু সরিয়ে রেখেছি। তোমরা যদি আগে বলতে তোমাদের খাবারটাও নয় আমি ব্যবস্থা করে রাখতুম, 2 বালতি জলও তুলে রাখতুম। এখন আমি তোমাদের নিয়ে কি করি বলো দেখি। দেবায়ন 2 হাত নেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমাদের নিয়ে তোমার তো ভাবতে হবে না কাকা, আমরা তো আর কেউ বাচ্চা নই, একটা তো মোটে রাত ঠিক কাটিয়ে দিতে পারবো। তুমি এখন তোমার ঘরে যাও, বুঝলে? ঠাকুরের তবু মন সায় দেয় না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি বলেন, বেশ, তবে একটা কথা বলে দিচ্ছি, মনে রেখো, হোস্টেল বাড়ি ছেড়ে বেরিয়ে বাঁ দিকে যে খোলা জমিটা আছে সেদিকে কিন্তু রাত বিরেতে ভুলেও যেও না। প্রবাল ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, বিল্ডিং ছেড়ে বেরিয়ে বাঁ দিকে মানে ওই কুয়োটা যেখানে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছ। যদিও তোমরা 3টে বছর এখানে আছো, তবু আজ অবধি এমন দিন তো কখনো আসেনি যে পুরো রাতে এই ফাঁকা হোস্টেলে তোমরা 4টিতে মিলে থাকবে। তাই আগে বারণ করার প্রয়োজনও হয়নি। যদিও ওয়াচম্যান দাদা থাকে, সে রাত্রেবেলা কাউকে ওইদিকে যেতেও দেয় না অবশ্য, তবু তবু আমি বারণ করে দিলাম তোমাদের। আর শোনো, কোনো দরকার হলে আমায় একটা ফোন করে দিও। তোমরা মোবাইলে আমায় একটা ফোন দিলেই আমি ওপরের ঘরে এসে যাব, বুঝলে? 4 বন্ধু আর কথা বাড়ালো না, মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। নির্ঘাত কোনো মন গড়া ভুতুড়ে গপ্পের ব্যাপার। ধুর, মানুষের কি খেয়ে শুয়ে কোনো কাজ নেই? এসব আজগুবি গপ্প ফেঁদে কি যে মজা পায় তারা কি জানে। ঠাকুর চলে যাওয়ার আগে আবার ঘুরে দাঁড়ায়। তোমাদের আসল কথাটাই বলতে ভুলে গেছি। যদি রাতে ওই কুয়োর পাড় থেকে কোনো আওয়াজ শোনা যায়, তবে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই বাপু। উঠবে না, বাইরে বেরোবেও না কিন্তু, হ্যাঁ, খবরদার। ঠাকুরের এহেন সতর্ক বার্তায় ওদের কৌতূহল হয়েছিল খুব। ওরা জিজ্ঞেস করেছিল কিসের আওয়াজ পাবে তারা, আর বারবার যেতে বারণই বা করছে কেন, ওখানে আছেটা কি? ঠাকুর কিছুটা অপ্রতিভ স্বরে কেমন একটা কৈফিয়ত দেওয়ার মতো করে বলেন, না মানে আসলে অনেক সময় বেশি রাতের দিকে পেঁচা আসে তো, ঠোঁটে করে হাড় মাংসের টুকরো এনে কুয়োয় ফেলে, টুপটাপ শব্দ হয়। আর তোমাদের যেতে বারণ করছি কারণ ওই জায়গাটা অন্ধকার, তাছাড়া কুয়োতলায় শ্যাওলাও জমে আছে প্রচুর। পা হড়কে যদি ভেতরে একবার পড়ে যাও, ভেবে দেখেছো বিপদের আর শেষ থাকবে নে? দেখেছো তো কুয়োর চারপাশে বাঁধানো পাঁচিলটা কতটা নিচু। এই কথাটা ঠিক যে কুয়োর পাঁচিলটা সত্যি বেশ নিচু, মানুষ অসাবধানে পড়ে যেতেই পারে। কিন্তু ওই শব্দ হওয়ার বিষয়টা জিজ্ঞেস করতেই ঠাকুর যা বললেন তা আদৌ বিশ্বাস হয়নি ওদের। আর তাছাড়া ঠাকুরের কথা বলার ধরনই বুঝিয়ে দিচ্ছিল যে উনি কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। যাকে যাক, ঠাকুরকে বিশেষ ঘাঁটানোর আর ইচ্ছে হয়নি ওদের। চার বন্ধু আজ একটা ঘরেই 3টে বিছানাকে পাশাপাশি জুড়ে নিয়ে শুয়ে পড়েছে। হোস্টেল জুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। বেশ খানিকক্ষণ নিজেদের মধ্যে গপ্প আড্ডা তামাশা ঠাট্টা এসব করেই ঘুমিয়েই পড়েছিল 4 মূর্তি। রাতটা কাবার হলেই তো যে যার বাড়ি। রাত তখন কটা হবে তা আর জানা যায়নি। সুমিতাবর ঘুমটা পাতলা হয়ে এলো প্রচণ্ড জলের তেষ্টায়। এমনিতেই আজ পাকা চলছে না,
প্রচণ্ড গরম, অসম্ভব ঘামে শরীর একেবারে জব করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। একটু জল না পেলেই নয়, দম আটকে আসার জোগাড় হয়েছে। উঠে বসে আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে নামলো সুমিতাভ। কিন্তু ঘুটঘুটে অন্ধকারে একা একা এই দোতলা থেকে নেমে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। একা যদি ঘরের বাইরে যায় তবে ভয়েই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে গিয়ে। আজ হোস্টেলটা অসম্ভব নিঝুম হয়ে আছে, আকারেও যেন দ্বিগুণ হয়ে গিয়েছে সেটাই যেন স্বাভাবিক। এতখানি বড় বিল্ডিং আজ প্রায় জনমানব শূন্য হয়ে গিয়েছে। তাছাড়া অন্ধকার তো আছেই। অন্যান্য রাত্রিরে যে একটি মাত্র আলো ওই বারান্দায় জ্বলে, সেটিও আজ জ্বলছে নে। অগত্যা সে হালকা একটু ঠেলা দিয়ে তার পাশেই ঘুমিয়ে থাকা রাজস্বীকে ডাকতে গেল। গিয়েই চমকে উঠল, দেখি রাজস্বীর এত লম্বা চুল হলো কি করে? রাজস্বীর জায়গায় যে ওপাশ ফিরে শুয়ে রয়েছে তার কোমর অব্দি চুল বিছিয়ে আছে বিছানায়। নিজের বুকের বাঁ দিকটা খামচে ধরে একটা ঢোক গিলল সুমিতাভ। চোখ রোগড়ে আবার তাকালো। আরে রাজস্বী কোথায়? এ তো একজন মহিলা। হ্যাঁ, ঠিকই দেখেছে সুমিতাভ, কোনো ভুল নেই। মহিলার খোলা চুলটাই দেখা যাচ্ছে। সুমিতাভর দিকে পিঠ করে শুয়ে আছে সে, আর চোখে পড়ছে মহিলার বাঁ হাত খানা। এই অন্ধকারেও বোঝা যাচ্ছে মোমের মতো মসৃণ তার ত্বক। জবা কলির মতো আঙুলে যে ভয়াবহতা বুকের রক্ত জল করে দিচ্ছে তা হলো মহিলার হাতের নখ। স্বাভাবিকের তুলনায় লম্বা, সূচালো এবং নখে সম্ভবত ধপধপে সাদা, ওই যে নেল পলিশ হয় না, যে মেয়েরা যেগুলোই নখে টোকে রং মাখানোর মতো হয় গো, সেই রকম সাদা নেল পলিশ মাখানো। নাকি নখের রংটাই এমন সাদা। কল্পচক্ষে মেয়েটির দুটি সদন্ত স্পষ্ট দেখতে পাচ্ছে সুমিতাভ। এ কোনো মানবী নয়। এ সুমিতাভর আকস্মিক ঠেলা খেয়ে রাজস্বীর ঘুম ভেঙে গিয়েছে। শুয়ে শুয়ে জড়ানো গলায় সে বলল, কিরে, কি হলো? ডাকছিস কেন? কোনো সাড়া নেই। একটু বিরক্ত হলো রাজস্বী। একে এই পরিবেশ, অনেক সাধ্য সাধনা করার পর নিদ্রা দেবী যাও বা ধরা দিয়েছিলেন, দিল তাকে তাড়িয়ে। এখন এসব আর কি পোষায়? রেগে মেগে একটু ঝাঁঝালো স্বরে রাজস্বী ফের জিজ্ঞেস করল, কিরে, কি হলো বলবি তো? বাথরুম পেয়েছে নাকি তোর? হ্যাঁ, এই খেয়েছে রে, বেশিরভাগ টয়লেটেই তো তালা মারা রে। কোনো উত্তর নেই। রাজস্বী এইবার খুব রেগে গিয়ে এপাশ ফিরে চোখ মেলল, আর মেলতেই আতঙ্কে তার দম বন্ধ হয়ে এলো। সুমিতাভ কোথায়? এক রমণী দাঁড়িয়ে রয়েছে খাটের কিনারায়, এলো চুলে মুখটা ঢাকা, কোমর অব্দি চুল। এই অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে। রমণীর পরনে কি রয়েছে তা বোঝা যাচ্ছে না। কে আপনি? আরে ও ম্যাডাম, এত রাত্রে এখানে এলেন কি করে? রাজস্বীর ভয়ার্ত আর্তনাদে প্রবাল ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসল।
অন্ধকারে এইদিক ওইদিক তাকিয়ে চোখ সইয়ে নেবার চেষ্টা করলো কিছুক্ষণ, কিন্তু রাজস্বী কোথায়? বিস্ফারিত নেত্রে প্রবাল দেখলো তার পাশে চিত হয়ে শুয়ে আছে এক খোলা চুলের মেয়ে। পরনে তার কোনো পোশাক আছে কি বোঝা যাচ্ছে না সেটা। ভয়ে আতঙ্কে কুঁকড়ে গিয়েছে প্রবাল। অসহায় মুখে চারিপাশে তাকাতে থাকে ও। সুমিতাব আর দেবায়ন, তারাই বা কোথায়? কেউই তো নেই ঘরে। কি সর্বনাশ! প্রবাল চেঁচিয়ে উঠল, সুমিত, রাজু, দেবু, কোথায় তোরা? রাজু, সুমিত, রাজু, দেবু, রাজু, সুমিত। একই সাথে ভেসে এলো তিনটে কণ্ঠস্বর, আছি আছি, এই তো আমরা। সমবেত কণ্ঠস্বরে ঘুম ভেঙে গিয়েছে দেবায়নের। চোখ কঁজলে উঠে বসতে বসতে সে দেখতে পেল তার পাশে বসে আছে একটা মেয়ে। লম্বা চুলে তার সর্বশরীর ঢাকা। আর্তনাদটা গলাতেই আটকে যায় দেবায়নের। এক মুহূর্তও দেরি না করে সে তার মোবাইলের বাতিটা জ্বেলে দেয়। কিন্তু কোথায় মহিলা? আগের মতো তারা চারজনই রয়েছে ঘরের ভিতর। ভয়ে জড়সড় ওদের চারজনের প্রত্যেকেরই মুখ শুকিয়ে আমশির মতো হয়ে গিয়েছে, কারণ তারা চারজনেই একই অভিজ্ঞতা সঞ্চয় করেছে। একটু আগেই ওরা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিল, আর এখন যেন হিমস্রোত বইছে ওদের শীত দ্বারা দিয়ে। জল এখন শুধু সুমিতাবর নয়, বাকি তিনজনেরও দরকার। সতর্ক পায়ে একতলায় নেমে এলো তারা। জল জোগাড় করতেই হবে কোথাও থেকে। ঠাকুরকে একবার ডাকবে কি? কিন্তু সে বেচারার কাছে তো একটাই মাত্র বোতল। তাতে কি এই চারজনের পিপাসা মিটবে? বিল্ডিং থেকে নেমে তারা খোলা চত্বরটায় এলো। সকলেই হাঁপাচ্ছে, অসহ্য গরম এবং ঘাম। যদিও ভয়ের চোটে হাত পা ঠান্ডা। দেবায়ন বলল, হ্যাঁ রে, একটু জল কোথায় পাই বলতো? সত্যি তো, এই চিন্তা তো সকলেরই মাথায়। জল যে পেতেই হবে একটু। প্রবাল অস্ফুট স্বরে বলে উঠল, জলের একমাত্র উপায় কিন্তু এখন ওই কুয়ো। যাবি নাকি? পিপাসা এমনই জিনিস যা কোনো কিছুই মানে না। একটু খোঁজাখুঁজি করে ওই বিল্ডিং এর বারান্দায় টানানো দড়িটা খুলে আনলো সুমিতাভ। তাতে একটা খালি বালতি বাঁধতে হবে এবার। অবশ্য সেটিও সহজে মিলে গেল রান্নাঘরের সামনে দিকে। পাঁচক ঠাকুরের কান এড়িয়ে সাবধানে লোহার বালতিটা নিয়ে এসে দড়ি দিয়ে বাঁধলো প্রথমে, তারপর এগিয়ে চলল ওই কুয়োটার দিকে। তার পিছন পিছন যেতে লাগলো বাকি তিনজন। ভাগ্যিস বালতিটা ছিল হাতের কাছে। কুয়োর কাছাকাছি এসে একটু দাঁড়ালো ওরা। ঠাকুরের কথাগুলো তখন ওদের মাথার মধ্যে পাক খাচ্ছে। বারবার এই দিকে আসতে বারণ করেছিল ঠাকুর, তবু ওরা এসেছে। যদিও বাধ্য হয়েই এসেছে, কিন্তু এটা ঠিক হলো কি? ঠাকুরের এতবার নিষেধ করার পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। বিশেষ করে একটু আগে ওরা যা ডেকেছে, ওদের প্রত্যেকেরই ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে ওরা যা বিভীষিকা ডেকেছে সেই সাথে এই কুয়োয় শব্দ হওয়ার নিশ্চয়ই কোনো যোগ আছে। কিন্তু এখন আর কিছু ভাবার মতো অবস্থা নেই।
জল তেষ্টার কাছে সেই সব কিছু হার মেনে যাচ্ছে। ভয়, কুণ্ঠাবোধ বা দুশ্চিন্তা সে যাই হোক। বালতিটা ছুঁড়ে দিল সুমিতাভ। সেটা জলে পড়ার ঝপাং শব্দে রাতের নৈশব্দ যেন খান খান হয়ে গেল। দেবায়ন টর্চ জ্বালিয়ে ধরে আছে। সুমিতাভর সাথে হাত লাগিয়ে বাকিরা জল ভরা বালতিটা তুলতে লাগলো। কিন্তু এ কি, বালতি উঠতে চাইছে না কেন? কি সাংঘাতিক ভারী হয়ে গিয়েছে বালতিটা, যেন যেন কোনো জগদ্দল পাথর। মরেছে, সাপ খোপ উঠে আসছে না তো? নির্ঘাত তাই, কোনো বড় সড়ো জল ধরা গোছের সাপ বালতির মধ্যে কুণ্ডুলি পাকিয়ে উঠে আসছে বোধহয়। আর কোনো সন্দেহ নেই। প্রবাল চেঁচিয়ে উঠল, এই সুমি, এই খবরদার বালতি তুলিস না বলে দিলাম। এই সাপ খোপ উঠে এলে আরেক সমস্যা বাঁধবে ভাই, বলে রাখলাম। এই রাত বিরেতে সমস্যা হয়ে যাবে কিন্তু। চাপ চাপ অন্ধকার মেঘে হাঁ করে থাকা গভীর কুয়োটার একদম কাছে চলে গিয়ে ওই টর্চ লাইটটা মারল সুমিতাভ। না, কোনো জলডোরা সাপ নয়। বালতিটার দুটো কিনারায় ভর দিয়ে মাথাটা প্রায় বালতির মধ্যে ডুবিয়ে দিয়ে ভেসে উঠেছে খোলা চুলে আবরু ঢাকা এক বিবস্ত্রা মেয়ে মানুষ। প্রচণ্ড ভয়ে বালতিটা ছেড়ে দিল ওরা। কিন্তু অদ্ভুত ব্যাপার, ডুবলো না সেই বালতি। দড়ি বেয়ে উঠতে শুরু করেছে সেই নারী মূর্তি, কিন্তু এক চুলো নামছে না সেই বালতি। স্থির হয়ে রয়েছে দড়ি, হাতের মুঠি আলগা হয়ে যাচ্ছে ওদের। দড়ি শুদ্ধ বালতিটা কখন যেন কুয়োর অন্তহীন গহ্বরে ডুবে তলিয়ে গেল। জলের গুলুপ গুলুপ শব্দ হচ্ছে। শেষবারের মতো কুয়োয় ঝুঁকে মেয়েটাকে দেখতে চায় সুমিতাভ। ওই তো এখনো দেখা যাচ্ছে। মাথার খোলা চুলগুলি চারিদিকে বিস্তারিত হয়ে ভাসছে কুয়োর ঘোলা ঘোলা জলে। টর্চ লাইটের তীক্ষ্ণ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে সবটা। জলের নিচে সম্ভবত নিঃশ্বাস ছাড়ছে সে। সেই কারণেই বোধহয় জলের তলা থেকে বুঁদ বুঁদ ভেসে উঠছে। এরপরই ঘটে যায় পৃথিবীর অষ্টম আশ্চর্যটা। কিছুক্ষণ স্থিরভাবে কুয়োর দিকে তাকিয়ে থাকার পর আচমকা দেহের সব শক্তি সঞ্চয় করে কুয়োর ভেতর ঝাঁপিয়ে পড়তে গেল সুমিতাভ। সেই সাথে সমানে মুখে একটাই কথা বিড়বিড় করে চলেছে সে, এবার থেকে তোমার সাথে থাকবো, তোমার সাথে অন্ধকারে গভীরে থাকবো, তোমার সাথে থাকবো। এবার থেকে আমি তোমার সাথে থাকবো। আমায় নিয়ে যাও, আমি তোমার সাথে থাকবো। রাজস্বী, দেবায়ন আর প্রবাল প্রাণপণে জড়িয়ে ধরে রেখেছিল সুমিতাভকে। টেনে সরিয়ে নিছিল কুয়োর কাছ থেকে। কোন অদম্য কৌতূহলে সুমিতাভ এতখানি অকুত ভয় হয়ে উঠেছিল সেদিন, তা আজও অজানা। যদিও সেই ঘটনার পর বহু বছর কেটে গিয়েছে, তবু সেই প্রশ্নের উত্তর আজও সুমিতাভ দিতে পারেনি। সেই রাতে প্রচণ্ড আতঙ্কে মানসিক ভারসাম্য হারিয়ে আজ এক অসহায় জীবের মতো আটকানো থাকে শিকল তোলা ঘরে। প্রয়োজনে তার হাত পা বেঁধে রাখা হয়। সেই অভিশপ্ত রাত কেটে গিয়ে আকাশ ফর্সা হবার কিছু পরেই সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় ঠাকুর উদ্ধার করলেন সুমিতাভকে। সাথে ভয়ে চেষ্টায় আধমরা তার বাকি 3 বন্ধুকেও। তাদের সেবা শুশ্রূষা করে জল খাইয়ে সুস্থ করে সব শুনে টুনে তক্ষুনি ঠাকুর ফোন করেন কেয়ারটেকার ও হোস্টেল সুপারকে। তারা তখনই ছুটে আসেন।
সেই ছুটি চলাকালীনই উদ্যোগ নিয়ে বুঝিয়ে ফেলা হলো সেই ভয়ানক কুয়োটা। ছুটির শেষে কলেজ খুলেছিল নিয়ম মাফিক। সুমিতাবর বাকি 3 বন্ধু স্বাভাবিকভাবেই চালিয়ে গিয়েছিল পড়াশুনো, কিন্তু সেই দিনের পর থেকে সুমিতাবর স্বাভাবিক জীবনে ছুটি নেমে আসে চিরতরে। প্রথমটায় অবশ্য তেমন কিছু সেভাবে বোঝা যায়নি, কিন্তু ক্রমশ ওর মধ্যে যেটা দেখা যায় তা অত্যন্ত হৃদয় বিদারক এবং চিন্তার বিষয় তো বটেই। কোনো কুয়ো বা ম্যানহোল অর্থাৎ কোনো গভীর গর্ত দেখলেই ঝাঁপিয়ে পড়তে যেত সুমিতাভ। মুখে একটাই কথা বলে যেত ক্রমাগত, তুমি আর একটু অপেক্ষা করো, আমি আসছি আসছি, আমি এবার থেকে তোমার সাথে থাকবো, একদম একসাথে, কেউ আলাদা করতে পারবে না, আমি আসছি আমি আসছি। বহু মনোরোগ বিশেষজ্ঞ তাকে ডেকেছে, কিন্তু আজও আমার সেই ভাগ্নেটা এই অবধি বলে তিনি থামলেন। তার চোখে মুখে হালকা একটা ব্যথার আভাস ফুটে উঠেছে। বাকি 2 জন হাঁ করে শুনছিলেন। কেমন একটা মন খারাপ করা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সন্ধেটা একটু একটু করে আরো গাঢ় হতে থাকলো। এতক্ষণ আপনি শুনলেন উপাসনা রায় চট্টোপাধ্যায়ের লেখা এই ভয়ঙ্কর গল্পটি। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নিজেদের লেখা ভৌতিক ও তন্ত্রভিত্তিক গল্প পাঠাতে চান তারা এখনই golpoman@gmail.com এই মেল আইডিতে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।